প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের শতকরা অঙ্ক, পৃষ্ঠা 103। এটি মূল অঙ্ক। তোমাদের সাথে আছে আমার ছেলে মোহাম্মদ তাজিম। তাজিম, তোমার লেখাপড়ার কি খবর? ভালো খবর। বৃত্তির প্রস্তুতি কেমন? ভালো। ঠিক আছে বন্ধু, তোমাদেরও বৃত্তির প্রস্তুতি নিশ্চয় ভালো। তাহলে 1 থেকে 12 নং প্রশ্ন পর্যন্ত আজ আমরা শিখব। তাহলে ধৈর্য ধরে খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে বসে যাও। ভিডিওটি দেখার জন্য মনোযোগ দিয়ে বসে যাও। তাহলে শুরু করি। 1 নং, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। যদিও সঠিক উত্তর, আমাদের এই অঙ্কটি করতে হবে, করে সঠিক রেজাল্ট বের করতে হবে, তবেই আমরা সঠিক উত্তরটি টিক দিতে পারবো। তাহলে চলো শুরু করি। একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা, সেই সংখ্যাটি অজানা। তাহলে আমরা অজানা সংখ্যাটি ধরে নেব। কি ধরে নেব? ক ধরে নেব। তাহলে চলো খাতায় শুরু করি। মনে করি সংখ্যাটি সমান ক। এখানে শর্ত কি? একটি সংখ্যার 50%। তাহলে একটি সংখ্যা কি? ক। তাহলে ক এর 50% সমান কত? 6। এখন বা দিতে হবে, কারণ একটি অঙ্কে দুইটি সমান দেওয়া যাবে না। পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি, অথবা আমরা লিখতে পারি 50 ক সমান 6 গুণ 100, এভাবে লিখতে পারি। এখানে ক 50-এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ থাকলে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা এই সাইডে ঠিকই রেখে দিলাম, গুণ থাকলে ভাগ হবে। তাহলে 50 দুগুণে 100। আমরা এখানে 2 এখানে লিখবো নাকি ওখানে লিখবো, এটা কিভাবে বুঝবো? অর্থাৎ 50 আর 100 এই দুইটি সংখ্যার মধ্যে 100 হলো বড়। তাহলে কাটাকাটি করতে গেলে বড় এর কাছে সেই ফলটি হবে। 6 দুগুণে 12। তাহলে সংখ্যাটি কত? 12। দেখো উত্তর ক। এখন 2 নং দেখো, নিচের কোনটি সঠিক? দেখো 9/25, 9/25, 9/25, 9/25, এটি একটি ভগ্নাংশ। এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। কিভাবে বুঝলাম? 45%, 36%, 18%, 9%। তাহলে অবশ্যই শতকরায় প্রকাশ করতে হবে। এখন শতকরার নিয়ম কি? একটা অঙ্ক শতকরা কিভাবে প্রকাশ করে? নয় বাই 25 এটি একটি সাধারণ ভগ্নাংশ। পরীক্ষায় যদি বলে যে এটি শতকরায় প্রকাশ করো, তাহলে কি করতে হবে? অঙ্কটি আবার উঠাইবে, লবের সাথে 100 গুণ দিবে, আর 1/100 আবার গুণ দিবে। অর্থাৎ 100/100 ভগ্নাংশের সাথে গুণ দিতে হবে। আমি এটা স্পেশাল করে রাখলাম, কারণ এটা দ্বারা শতকরা বোঝায়। তাহলে 25 দিয়ে 100-কে কাটলে কত হয়? 4। 4 নং 36। এটা মানে কি? পার্সেন্ট। তাহলে উত্তর দেখো, 36%।
এখন 3, চিত্রের কত পার্সেন্ট জায়গা রং করা আছে? এখানে মোট ঘর কয়টি? 5টি। এখানে কয়টি রং করা হয়েছে? 3টি। তাহলে কি হলো? 3/5। তার মোট থাকবে কি? হর হিসেবে। আর কালার করা হয়েছে সেটি হবে লব। সেটা কি করতে হবে? শতকরা প্রকাশ করতে হবে। তাহলে 3 নং শুরু। তিন বাই পাঁচ, এটি কি করতে হবে? শতকরা প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব? অঙ্কটি আবার উঠাবো, উঠায়ে লবকে 100 দিয়ে গুণ দেব। এখানে 1/100 লিখব। আমরা এটাই শতকরা হিসেবে রেখে দেবো, এটা কিন্তু কাটাকাটি করা যাবে না। তাহলে 5, 20, 100, 3, 20, 60, এটা মানে পার্সেন্ট। তাহলে দেখো, %60। এখন 4 নং, 50 লিটারের 10% কত লিটার? 50 লিটারের 10% কত লিটার? তাহলে দেখো, এখানে 50 হলো মূল একটা বিষয়, সেটাকে 10% আকারে নিলে কত লিটার হবে? তাহলে শুরু করি। একের 4, 50 লিটারের 10%। তাহলে 50 লিটারের 10%, এখানে গুণ না দিয়ে এর দিতে পারো। 10% মানে 10/100। এখন দেখো, এটাও কিন্তু লব, এটা হর। তাহলে 5 কে 5। তাহলে প্রশ্ন কি? কত লিটার? 5 লিটার। এখন 5 নং দেখো, 100% অর্থ 1 হলে 150% অর্থ কত? 100-তে যদি 1 হয় তাহলে 150-তে 1.5 হবে, কিন্তু সেটা কিন্তু মুখস্থ করলে হবে না, কারণ শতকরা প্রকাশ করতে হবে। তাহলে চলো শুরু করি। %100, এটি সোজা, পার্সেন্ট মানে 100। তাহলে একটা কেটে গেল, একের সাথে একটা শূন্য, একটা শূন্য সংখ্যা দ্বারা যদি ভাগ দেওয়া হয় একের সাথে একটা শূন্য, তাহলে এখানে শেষের দিকে 1 ঘর পরে দশমিক হবে, 1 ঘর পরে দশমিক হবে। আর এখানে যদি দুইটা সংখ্যা থাকে, শূন্য দুইটা থাকে, তাহলে আমাদের এখানে 2 ঘর পরে দশমিক হবে। এখন উত্তর দেখো। এখন শুরু করব 2। পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম? এখানে কাউন্ট করে দেখো, 9টি কিন্তু কাঁচা আম, আর বাকিগুলো পাকা। মোট আম কয়টি? 23টি। তাহলে এটাকে আগে ভগ্নাংশ আকারে আনো। 23 হলো মোট, তাহলে এটা হবে হর। আর কাঁচা কয়টা? সেটা হলো 9টা, এটা হবে লব। তাহলে 9/23, এটাকে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে ভগ্নাংশটি সমান 9/23। এটিকে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করার নিয়ম কি? এটা কাটাকাটি করা যাবে না, এটি দশমিক ভগ্নাংশের জন্য। কারণ 9 9, 2 শূন্য, কারণ কাটাকাটি হয় না, এখানে কাটাকাটি হয় না। তাহলে 23, এখানে পার্সেন্ট করতে পারো, এটা মানে পার্সেন্ট।
এখন 23 দিয়ে ভাগ দিতে হবে। দেখো 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 9 আছে 10 হবে 1, 7 থেকে 1 7, 7 আছে 9 হবে 2, আনলাম 0। এখন কয়বার দেব? 9 বার। 3 নং 27, হাতে থাকে 2, 9 দুগুণে 18, 20, বাসে হলো 7 আছে 10 হবে 3, হাতের 1 দিলাম শূন্যের ভিতরে, তাহলে 1 1 1 মিলে গেল 0, 2 দিয়ে মিলে গেল 0, সামনে 0 না দিলেও চলে। তাহলে 3-এর ভিতরে যায় না 23, দশমিক দিয়ে একটা 0 নিলাম, 23 1-কে 23, আবার 7 বাসে, দশমিকের জন্য আবার 0 নিলাম, 3 তিরিকে 9, 3 দুগুণা 6, বাসে 1, এই পর্যন্তই থাক। তাহলে 39.13%। এখন আমরা শিখব 3 খালি ঘর পূরণ বা শূন্যস্থান পূরণ করে যে সেরকম কিছু। ক 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? তাহলে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? এখানে 24/60 হবে। ঠিক আছে, তারপর কি করতে হবে? শতকরা বের করতে হবে, যেটা আগে তোমরা শিখছো শতকরা কিভাবে বের করতে হয়। তাহলে 3 24/60, এটাকে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে কি করব? এখন এটা কিন্তু কাটাকাটি করা যাবে না, এটি দ্বারা শতকরা প্রকাশ করা হয়। তাহলে 4 6 24, 4 10 40, তাহলে কি হলো? 40%। তাহলে 3-এর ক হলো 40%। তাহলে ক হলো। এখন খ 650 টাকার 165% হলো কত টাকা? 650 টাকার এত পার্সেন্ট, তাহলে 650 গুণন 165%। এখন পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ। এখন তোমরা কাটাকাটি করবে, 0 আর 0 কেটে দিলাম। এখন 5 দেওয়া 10 ভাগ দেওয়া যায়, 5 দেওয়া 65-কে ভাগ দেওয়া যায়। তাহলে কি করবে? 5 দা ভাগ দিলি 2, 5 দা ভাগ দিলি 13। এখন তোমাদেরকে এটা গুণন দিতে হবে, অর্থাৎ 165 গুণ 13 ডিভাইডেড 2। এখন এটা গুণন দিবা, 2145 ডিভাইডেড 2। এখন আমরা কি করব? 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দেব। তাহলে প্রথমে কয়বার যায়? একবার যায়, 2 1-কে 2, 2 2 মিলে গেল 0, 0 দেব না, 1 আনলাম, একবার 1 কেটে আনলাম, কিন্তু 2 তো 1-এর ভিতরে যায় না, তাহলে আরেকটা কেটে আনতে হলে অবশ্যই 0 দিয়ে কেটে আনতে হবে। তাহলে কি হলো? 7 দুগুণে 14, আনলাম 5, 2 তে 5 দিলে 2 দুগুণে 4, বাসে 1। তাহলে এখানে দশমিক দিয়ে একটা 0 দেব, তাহলে কি হবে? 5 দুগুণে 10, এটি হলো উত্তর। বুঝতে পেরেছো তাজিম? বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা? যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে,
কোথায় সমস্যা আমাকে বলবে। এখন 3-এর গ নং। এখানে দেখো ড্যাশটি লিচুর 56% হলো 42টি লিচু। এই অঙ্কটাকে এটির সাথে তুলনা করো। একটি সংখ্যার 50% 6, একই, কিন্তু এখানে একটি সংখ্যা নেই, এটা আমরা ধরে নিয়েছিলাম ক। এখানেও কিন্তু একই, কতটি লিচু সেটা আমরা ধরে নেব ক, 56%, এখানে হলো 50%। মনে করি অজানা সংখ্যাটি ক, মনে করি তাহলে ক এর 56% হলো 42, ক এর 56% হলো 42, এটা কিন্তু শর্ত বলে। তাহলে ক টি লিচুর 56% সমান 42টি লিচু। এখানে তোমরা ক গুণন 56/100 লিখতে পারতা, তাহলে এক লাইন ছোট হতো। তাহলে ক গুণন 56/100। তোমরা এখানে কাটাকাটি করতে পারো, অথবা 56 ক সমান 100 গুণ 42 এভাবে লিখতে পারো। বা এখানে 56 গুণ আছে, তাহলে গিয়ে কি হবে, ভাগ হবে, গুণ থাকলে ভাগ হবে। তাহলে 100 গুণ 42 ডিভাইডেড 56। এখন এখানে কাটাকাটি করবে। আচ্ছা, 2 দিয়ে যদি 42কে কাটি তাহলে কত হয়, 21। 2 দিয়ে যদি 56কে কাটি তাহলে কত হয়, 2 দুগুণে 4, আর থাকে 1 16, 8 দুগুণে 16, 4 7 28, 3 7 21, তাহলে 7 দিয়ে কাটলে 3 7, 7 দিয়ে কাটলে 4 7, 4 25 100, তাহলে কত হলো, 3 25 75%। তাহলে 1 থেকে 3 নং কমপ্লিট হলো। এগুলো এমসিকিউ বা শূন্যস্থান বা গ্যাপ ফিলিংস। এখন আমরা 4 নং শুরু করব, ঠিক আছে। এখানে দেখো অঙ্কটি বারবার পড়বে এবং বুঝবে। অঙ্কে চেয়েছে কি তা আগে বুঝবে। কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো। তার মানে একটি কারখানা আছে, সেখানে কয়জন শ্রমিক আছে, 90 জন। তার মধ্যে অনুপস্থিত কয়জন, 100-তে 40 জন আসে নাই, তাহলে আসছে কয়জন, 100-তে 60 জন। 40% অনুপস্থিত মানে কি, মানে 40 জন আসে নাই 100-তে, তাহলে কতজন আসছে, 60 জন। তাহলে আগে উপস্থিত বের করতে হবে, কারণ উপস্থিত চেয়েছে। সুতরাং এখন আমরা কিভাবে শুরু করব। এখানে টার্গেট হলো দুইটা, 100 হলো মূল বিষয় মানে 100 জন, আর 60 জন হলো উপস্থিত। তাহলে 60 আগে লিখবো না 100 আগে লিখবো, এটা হলো কনফিউশন থাকে। আমরা প্রশ্নে চেয়েছে কি সেই অনুযায়ী এই লাইনটি লিখবো। প্রশ্নে চেয়েছে উপস্থিত শ্রমিক, তাহলে আমরা অবশ্যই 100 আগে লিখবো, আর উপস্থিত 60 এটা পরে লিখবো। তাহলে 100 জন শ্রমিকের মধ্যে উপস্থিত 60 জন, 100 জন শ্রমিকের মধ্যে উপস্থিত 60 জন। একজন শ্রমিকের মধ্যে
উপস্থিত কিন্তু কম, কারণ 100-এর চেয়ে 1 ছোট। কম হলে এ ভাগ হবে। সুতরাং 90 জন যদি শ্রমিক হয়, সেই ক্ষেত্রে 1-এর চেয়ে 90 বেশি, বেশি মানে গুণ, এই গুণ হবে লবের সাথে। ছয় নং 54। উত্তর উপস্থিত 54 জন। বুঝতে পেরেছো নিশ্চয়? যদি না বোঝো আবার জিজ্ঞেস করবে, বারবার দেখবে। এরপর আসি 5 নং। মনবী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পাড়ল। মানে এই কাঁদিতে 10 ডজন কলা আছে, তার মানে 120টি কলা আছে। পেড়ে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট। এখানে কিন্তু 100 দ্বারা বোঝাইছে, শর্ত দ্বারা বুঝাইছে। তার এই 100-তে 25টি কলা পচা, তার মানে 75টি কলা ভালো আছে। তাহলে ভালো কলার সংখ্যা কত? তার প্রশ্ন কিন্তু ভালো কলার সংখ্যা, এটা খেয়াল রেখো। আর সবসময় শুরু করবে এই 25% দ্বারা কি বোঝাইছে, লাভ লস নাকি ভালো মন্দ, সেইটা আগে শুরু করবে। তাহলে শুরু করি। আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে কলা কয়টি? 10 ডজন। বারো আটকে 12, একটা শূন্য, তাহলে 10 ডজন সমান 120টি। এখন কলা পচা কতটুকু? 25% কলা পচা। এটা কিন্তু একটা শর্ত। তাহলে 25% কলা যদি পচা হয়, তাহলে ভালো কয়টি? 75টি। কীভাবে বুঝলাম? দেখো, সুতরাং ভালো কলার সংখ্যা 100-তে 25টি পচা, তাহলে ভালো কয়টি? 75টি। এখন প্রশ্ন কি? ভালো কলার সংখ্যা কত? তাহলে 100টি কলা, সেখান থেকে ভালো হলো 75টি, তাহলে মোট কলা হলো 120টি। তাহলে 100টির মধ্যে যদি ভালো হয় 75টি, একটির মধ্যে কম, 10 ডজনের মধ্যে বেশি। তাহলে এখন একটি কলার মধ্যে ভালো কম, তোমার শেষের লাইনটি একটু দূরে লিখবে, কারণ অনেক সময় কাটাকাটি করা লাগে। তাহলে কলা হলো 120টি। তাহলে ভালো শেষও লিখেছি কেন? প্রশ্নে চেয়েছে ভালো কলার সংখ্যা। আর যদি ভালো কলার সংখ্যা না চাইতো, অন্য কিছু চাইতো, তখন লিখতাম 75টি কলার ভালো, যখন মোট কলা 100টি। এখন তোমরা কাটাকাটি করো। 12 আর 10 কিভাবে কাটাকাটি করব? কাটাকাটি করার শর্ত হলো এই দুটি সংখ্যার ভিতরে, দুইটার ভিতরে যেটা একই সংখ্যা থাকে সেটা দ্বারা কাটাকাটি হয়। যেমন 5 দুগুণা 10, 6 দুগুণা 12, দুইটার ভিতরে আছে, ওই 2 ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ দেবো, 5 দুগুণা 2 দিয়ে ভাগ দেবো, 6 দুগুণা, ওই 2 ভ্যানিশ হয়ে গেল, কারণ দুইটার ভিতরে ছিল সাধারণ। এখন 5 15 75, 6 15
90। উত্তর 90টি কলা ভালো 10 ডজনের ভিতরে, আর 100টির ভিতরে ভালো 75টি। এখন শুরু করব 6 নং। বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। এখানে মুনাফা মানে কি? মুনাফা মানে লাভ দেওয়া, সুদ দেওয়া, ইন্টারেস্ট দেওয়া। তাহলে শর্ত কি? 13% মুনাফা মানে 100 টাকা যদি নাও 1 বছরের জন্য, তোমাকে 13 টাকা মুনাফা দিতে হবে। তাহলে তুমি কত টাকা নিয়েছিলে যে তোমাকে এত টাকা মুনাফা দেওয়া লাগলো? তাহলে তোমার আসল কত ছিল? 13% মুনাফা। তাহলে মুনাফা হলো 13%। তাহলে এখানে আসল কত? 100। তাহলে আমরা কিভাবে লিখবো? আসলও আছে, মুনাফাও আছে। 100 টাকা হলো আসল, 13 হলো মুনাফা। তাহলে কিভাবে লিখবো? এখন অঙ্কে দেখো, 8,840 টাকা মুনাফা দেওয়া লাগে। তাহলে মুনাফাটা কিন্তু দেওয়া লাগে, তাহলে এটা কিন্তু আছে। তাহলে মুনাফা 13 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা 13 টাকা হলে আসল 100 টাকা। তাহলে মুনাফা যদি 1 টাকা হয় তাহলে আসল কিন্তু কম হবে, কম হলে ভাগ হবে। সুতরাং মুনাফা দেওয়া আছে কত? বই দেখো 8,840। মুনাফা 8,840 টাকা হলে আসল সমান বেশি। এখন তোমাদের কাটাকাটি করতে হবে। কীভাবে কাটাকাটি করবে? 13 দ্বারা 884 ভাগ দিবা। ভাগ দিলে কত আসে আমি দেখতেছি, 68। এই একটা শূন্য। এখন 68 68, এখানে 2 শূন্য আর 1 শূন্য, 3 শূন্য। তাহলে কত হলো? একক দশক শতক হাজার, 68,000 টাকা। আসল কিন্তু 68,000 টাকা। তাহলে তোমার প্রশ্ন ছিল কি? আসল কত? তোমরা ইচ্ছা করলে ভাগ করতে পারো। আচ্ছা, আমি ভাগ করেও দেখাই। 6 বার 3 6 18, হাত থাকে 1, 6 6 7, এলাম 4 কেটে, 3 8 24, 8 8, 2 10। এই শূন্যটা এখানে আসলো। ঠিক আছে তাজিম, বুঝতেছো? বুঝতে এখন আমরা 7 নং শুরু করব। ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে খেয়াল করো, এখানে কিন্তু বার্ষিক বলছে। শর্ত কি? বছরে 100 টাকায় 12.5 টাকা তোমার লাভ দিতে হবে। কিন্তু তোমার পুরা টার্গেট হলো, পুরা শর্ত হলো 3 বছরের জন্য। তাহলে 1 বছর নয়, 3 বছরের জন্য। তাহলে আমরা 3 বছরের আগে বের করব। এরপরে তোমার মোট ঋণ কত? 50,000 টাকা তুমি ঋণ নিলে, মানে ওইটা তোমার আসল। এখন 3 বছর পর আগে তোমার মুনাফা বের করতে হবে। তারপরে ওই 50,000 দিতে হবে, আবার তোমার মুনাফাও দিতে হবে। তাহলে দুইটা মিলে পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। একশো টাকায় 1 বছরের মুনাফা 12.5 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা 12.5 টাকা।
টাকা কিন্তু 100ই। শর্ত হলো তুমি 3 বছরের মনে টাকা নিচ্ছ। তাহলে 12.5 গুণ 3, 3 পাঁচা 15, হাত থাকে 1, 3 দুগুণা 6, 7, 3 একে 3, 1 ঘর পর দশমিক। তাহলে তুমি 100 টাকা যদি নেও তাহলে 3 বছর পরে তোমাকে 37.5 টাকা মুনাফা দিতে হবে, সুদ দিতে হবে, লাভ দিতে হবে। কিন্তু তোমার টাকা নেওয়া হয়েছে 50,000। তাহলে সেভাবে করো এখন। 100 টাকা 3 বছরের মুনাফা এইটা, কিন্তু 100 টাকা 3 বছরের মুনাফা এটা। এটা হলো একটা ক্লু। তাহলে সুতরাং তোমার কিন্তু 1 টাকার আসবে, বছর কিন্তু 3টা। তাহলে কি হবে? কম হবে। কম হলে কি হবে? ভাগ হবে। কি ভাগ হবে? 100 ভাগ হবে। এখন তোমার মোট টাকা, তুমি যে টাকা নিছো সেটা কত? 50,000। বছর কিন্তু 3টা। আর এই 3-এর বিষয়টা আমরা ক্লিয়ার করছি, এখানে 3 আর আসবে না। এখন তোমরা কাটাকাটি করবে। তোমরা এখানেও কাটাকাটি করতে পারো, আর এখানে সিস্টেম করে নিয়ে কাটাকাটি করতে পারো। 375, এখানে দশমিক তুলে দিলাম। দশমিকের জন্য 1, দশমিকের পর একটি ঘর, একটি শূন্য। এখন তোমরা কাটাকাটি করতে পারবে। তাহলে দেখো, তাহলে 50 দিয়ে 375কে গুণ দিবা। আগে একটা শূন্য নাও। 5 পাঁচা 25, 5 সাতা 35, 37, হাত থেকে 3, 3 পাঁচা 15, 18, 18,750 টাকা। এটি কিন্তু তোমার কি হলো? মুনাফা, মানে তোমার লাভ দেওয়া লাগবে। কিন্তু তোমার কিন্তু পরিশোধ করতে হবে 50,000 সহ। তাহলে মোট পরিশোধ করতে হবে। সুতরাং তোমরা এখানে নিচে লিখবে, আমি এখানে লিখছি, মোট পরিশোধ করতে হবে তোমাদের যদি প্রশ্ন করতো যে মুনাফা কত, তাহলে কিন্তু এখানেই উত্তর হতো। কিন্তু পরিশোধ করার কথা বলছে, তাহলে তোমাদেরকে 50,000 সহ তো টাকা দিতে হবে। তাহলে 68,750 টাকা, এটি হলো উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তাজিম, কেমন লাগছে? ভালো লাগছে। ওকে, ফাইন। আমরা এখন শুরু করব 8 নং। একটি দোকানে 3,200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে সবসময় খেয়াল করবে 20% কমে নাকি বেশি, নাকি লাভ, নাকি ক্ষতি, এটাই তোমার মেইন শর্ত। তাহলে 20% ক্ষতিতে তুমি বিক্রি করলা, তার মানে 80 টাকায় বিক্রি করলা, 100 টাকায় কিনছিলা। তাহলে ওই দোকানে 3,200 টাকার কিন্তু পণ্য, তার পণ্যটি বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে বিক্রয় মূল্য আমরা শেষে লিখব, প্রশ্ন করেছে বিক্রয় মূল্য। তাহলে 8 নং শুরু করি। বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতি হলে কি হবে? বিয়োগ। তার মানে তুমি 100 টাকা দিয়ে কিনে 20 টাকা লস করছো শতকরা হিসাবে। তার মানে তুমি 80 টাকা বিক্রি করছো। তাহলে এখানে ক্রয় মূল্য ছিল 100, বিক্রয় মূল্য হলো 80। এখন তুমি 100 দিয়ে শুরু করবে না 80 দিয়ে শুরু করবে, সেটা অঙ্কটা আবার দেখবে।
অঙ্কতে কি বলছে? বিক্রয় মূল্য কত, তাহলে তোমার বিক্রয় মূল্য শেষে হবে। তাহলে যখন ক্রয় মূল্য 100 টাকা তখন তুমি বিক্রি করতেছো 80 টাকা। তাহলে এভাবে লিখবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তোমার 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি? কম। কম হলে ভাগ। সুতরাং দিবা শেষে তুমি যদি ক্রয় মূল্য যদি তোমার 3200 টাকা হয়, সেক্ষেত্রে তোমার বিক্রয় মূল্য হবে বেশি। বেশি হলে গুণ। এখন কাটাকাটি তো তোমরা পারবে। একটা শূন্য রেখে দিলাম, 8 দুগুণে 16, অর্থাৎ 3 8 24 আর 1 25। উত্তর তোমার কি হলো? বিক্রয় মূল্য হলো 2560। উত্তর 2560 টাকা। তাহলে কিনছিলে হলো 3200 টাকা দেয়া, আর তুমি লস করছো, যার কারণে তোমার এখন বিক্রয় মূল্য হইতেছে 2560 টাকা। ঠিক আছে? এখন শুরু করব 9 নং। খেয়াল করো, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 6300 টাকা বিক্রি করলেন। এ কিন্তু লাভে বিক্রি করছে। সবজির ক্রয় মূল্য কত? প্রশ্নটা কি? ক্রয় মূল্য। তাহলে সবসময় 40% মানে পার্সেন্ট থেকে শুরু করব, যোগ করব না বিয়োগ করব সেখান থেকে শুরু করব। এরপরে আমরা এখানে 100 থেকে আর লাভ লস থেকে যে টাকাটা আসে, এই দুইটার ভিতর থেকে আমরা ঐকিক নিয়ম শুরু করব। তাহলে 9 নং, 40% লাভে বিক্রয় মূল্য। এর আগেটা ছিল ক্ষতিতে, এখন হলো লাভে। লাভ করলে কি হবে? 100 সাথে যোগ হবে। তাহলে 100 টাকা দিয়ে কিনে 40 টাকা লাভ করলে, তার মানে তুমি 140 টাকা বিক্রি করলে। তাহলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 140। এখন তুমি কি দিয়ে শুরু করবে? তোমার প্রশ্ন কি সেটা যদি না বোঝো, তাহলে এখানে তুমি সাজাতে পারবে না। দেখো, ক্রয় মূল্য চেয়েছে, তাহলে আমরা ক্রয় মূল্য শেষে লিখবো। ক্রয় মূল্য কিন্তু 100। বিক্রয় মূল্য 140 টাকা হলে কিনছিলে কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কি কম হবে না? সুতরাং তোমার বিক্রয় মূল্য কত বলছে? 6300 টাকা। খেয়াল করে দেখো, 6300 টাকা বিক্রয় করলেন। তাহলে দেখো বিক্রয় মূল্যের সাথে এখানটা কিন্তু বিক্রয় মূল্যই আসতেছে। বিক্রয় মূল্যই আসতেছে। আর এখানে প্রশ্ন কিন্তু ক্রয় মূল্য চেয়েছে, তার মানে এই সাইড সব সেম, প্রশ্ন অনুযায়ী, অঙ্ক অনুযায়ী। এখন দেখো, কাটাকাটি তোমরা তো পারবে, সহজ। পারবে না? শূন্য শূন্য কেটে গেল। এখন দেখো, আমরা যদি ইচ্ছা করি 7 দুগুণে 14, 7 নং 63, তাহলে 7 উভয়ের মধ্যে আছে। তাহলে 7 দুগুণা 7 নং, এই একটা শূন্য গেল। এখন 2 দিয়ে 100-কে কাটলে 50। এখন কি হবে? 50 গুণন 90, তাহলে কত? 2টা শূন্য, 5 নং 45, 4500। 4500 টাকা। উত্তর 4500 টাকা। এটা কিন্তু ক্রয় মূল্য। ঠিক আছে?
এখন আমরা 10 নং শুরু করব। 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? 150 টাকায় একটা জিনিস কিনলে, তাহলে এটা কিন্তু ক্রয় মূল্য, কিন্তু শর্তে এসেছে 100 টাকার থেকে। তোমাকে এটা ফলো করতে হবে, এটা একটি সূত্র। 100তে 30 টাকা লাভ হলো না লস হলো, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে শুরু করো। তাহলে 30% লাভে, এটা কিন্তু বিক্রয় বলছে, বিক্রয় করলে 30% লাভ হবে, তাহলে 30% লাভে বিক্রয় মূল্য, 30% লাভে বিক্রয় মূল্য। লাভ হলে কি হবে? যোগ হবে। এখন তুমি কিভাবে শুরু করবে? ক্রয় মূল্যই আগে লিখবে নাকি বিক্রয় মূল্য আগে লিখবে? তোমার 150 টাকা একটি জিনিস ক্রয় করে, তাহলে ক্রয়টা কিন্তু আছে, কত দামে বিক্রয় করলে, তাহলে বিক্রয় কিন্তু প্রশ্ন, আর ক্রয় কিন্তু আছে, তাহলে তোমার ক্রয় দিয়ে শুরু করতে হবে, বিক্রয়টা শেষে লিখতে হবে, তাহলে সব মিলে গেল। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। কম কম হলে কি? ভাগ। এখন ক্রয় মূল্য তোমার কত ছিল? 150 টাকা। বেশি, বেশি হলে গুণ দেব। এখন তোমরা কাটো, তাহলে 13 আর 15 গুণ দিতে হবে, তোমরা গুণ দিও। নির্ণয় বিক্রয় মূল্য কত? 195 টাকা। উত্তর অঙ্ক কিন্তু ছোট, কিন্তু না বুঝলে কিন্তু অনেক বড়, আর যখন তুমি বুঝবে তখন অঙ্ক অনেক ছোট হবে। এখন আমরা শুরু করব 11 নং। আগে অঙ্কটি বোঝো। উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল ৭৬,৩৫০ জন। সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে গেল। তাহলে খেয়াল করো, জনসংখ্যা ছিল কিন্তু ৭৬,৩৫০, শর্ত কিন্তু পার্সেন্টে আসতেছে, তার মানে 100তে 4 জন মানুষ অন্যত্র চলে গেল, তখন কিন্তু আবার জনসংখ্যা এত থাকবে না। তাহলে বর্তমান উপজেলার জনসংখ্যা কত? তার মানে কমে গেল যে, তাহলে বর্তমান জনসংখ্যা কত থাকবে সেটা বুঝাইছে। তাহলে 100তে যদি 96 জন থাকে, বুঝো 4% চলে গেল, তাহলে 100তে 96 জন থাকলো না, তাহলে একজনে কম এতজনে বেশি, এরকম করা যায় না। তাহলে শুরু করি। 11, 40% মানুষ অন্যত্র চলে গেলে এখন জনসংখ্যা হবে, এখন খেয়াল করো, সরি 40 না, এখানে 4% চলে গেলে বর্তমান জনসংখ্যা হবে, এখানে 96 জন হবে, 100 বিয়োগ 4, তোমরা এটা ঠিক করে নিও। তাহলে 100 জনের মধ্যে এখন কতজন আছে? 96 জন আছে, একজনের মধ্যে কি হবে? কম হবে। মোট কত সেটা দিয়ে আবার শুরু করতে হবে। তাহলে আমরা কেন এভাবে লিখব? আমাদের প্রশ্ন কি? বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত? এখানে 100 বিয়োগ 4 হবে, তাহলে কতজন? 96 জন। 100 জনের মধ্যে আছে 96 জন, একজনের মধ্যে থাকবে কত? কম জন। সুতরাং ওই এলাকা বা ওই গ্রামের
জনসংখ্যা বা ওই উপজেলার জনসংখ্যা যেটা হবে সেটা লিখতে হবে এখানে। ৭৬,৩৫০ জনের মধ্যে বেশি এখন আমরা কি করব, কাটাকাটি করব। একটা শূন্য কেটে দিই, দেওয়ার পরে আমরা যদি একে 2 দিয়ে ভাগ দিই তাহলে কত থাকে? 5। আমরা যদি 2 দিয়ে একে কাটি তাহলে কত থাকে? 48। এখন আমরা 5 দিয়ে ভাগ দেবো এটা। 5 একে 5, 5 2 26, 5 5 25, 7 থাকে 1 13, 5 2 10, 7 থাকে 3 35, 5 7 35। তাহলে 48 আর এটা গুণন দিতে হবে। তোমরা গুণন দিবে, গুণন দিলে কত হবে? ৭৩,২৯৬ জন। তাহলে আগে জনসংখ্যা ছিল ৭৬,৩৫০ জন, শতকরা 4% চলে যাওয়ায় কমে গেল, এখন থাকলো এই কয়েকজন। আমরা আর একটি অঙ্ক শিখবো, তোমরা অধৈর্য হইও না। আর সামনের দিনগুলোতে আমরা শতকরা অঙ্ক এই অধ্যায়ের এবং অন্যান্য অধ্যায়ের সৃজনশীল শিখবো। তাহলে খেয়াল করো, 12 বার্ষিক 5% মুনাফা, মানে এক বছরে 100-তে 5 টাকা সুদ বা মুনাফা বা লাভ দিতে হবে। এখানে 600 টাকা তোমার হলো আসল টাকা, এটা তুমি কাউকে দিলা, লাগাইলা, মানে বিনিয়োগ করলা, তখন 5 বছরে তোমার একটা মুনাফা আসবে। সেখানে তোমার আসল সহ মানে 600 টাকা সহ তোমার কিন্তু ফেরত দিতে হবে, সেটা তুমি হও আর অন্য কেউ হও। তাহলে আমরা সবসময় 5%কে মাথায় রাখবো, এটা আমাদের মূল ক্লু। তাহলে বার্ষিক 5% মুনাফা, এখানে কি বোঝাইছে? 100 টাকায় এক বছরে 5 টাকা মুনাফা। 100 টাকায় বার্ষিক মানে এক বছর মুনাফা কত? 5 টাকা। তাহলে এখানে 1 টাকায় এক বছরে মুনাফা আগে বের করি। সুতরাং এখন টাকা কত? 600 টাকা। বছর কত? 5 বছর, তাহলে বেশি। তাহলে কত হলো? 5 6 30, 5 30, 150 টাকা। এই টাকাটা হলো তোমার 5 বছরে মুনাফা, মানে লাভ দেওয়া লাগবো। 600 টাকা নিয়ে আসিলা, তাহলে তোমার এখন ফেরত দিতে হবে মুনাফা সহ, আসল সহ। তাহলে এখন তোমার ফেরত দিতে হবে, কি বলছে? 5 বছরের মুনাফা সহ আসল কত হবে? তাহলে মুনাফা সহ আসল, সুতরাং আসল ও মুনাফা এভাবে লিখতে পারো। আসল কত? 600, লাভ কত? 150, কত হলো? 750 টাকা। এটাই উত্তর। আশা করি সবগুলো অঙ্ক ভালোভাবে দেখবে, বুঝবে, খাতায় করবে। সমস্যা হলে আমাকে জানাবে, তোমাদের শিক্ষককে জানাবে, বাবা মাকে জানাবে। আর বেশি বেশি প্র্যাকটিস করবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাজিমকে উৎসাহিত করবে। তোমরাও অনুপ্রেরণা নেবে, মিলেমিশে পড়াশোনা করবে, জীবনে অনেক বড় হবে এই প্রত্যাশা করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।